স্নেহের শিক্ষার্থী, তোমরা ভালো আছো সবাই? আমরা পড়তেছিলাম কেমিস্ট্রি নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে। তো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে পর্যায় সারণী। আজকের ক্লাসটি হচ্ছে পর্যায় সারণীর তৃতীয় ক্লাস। তো এই ক্লাসটিতে শিখবো আমরা যে পর্যায় সারণীর মধ্যে কোনো একটি মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা যায়। অর্থাৎ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে একটি পর্যায় সারণীর মধ্যে 7টি পর্যায় থাকে আর 18টি গ্রুপ থাকে। তো পর্যায় হচ্ছে কি, বাম থেকে ডান দিকে যে লাইনগুলো থাকে, যে রোগুলো থাকে, সারিগুলো থাকে, ওগুলো হচ্ছে পর্যায়। এরকম 7টি লাইন আছে, পর্যায় আছে। আর উপর থেকে নিচ পর্যন্ত যেগুলো এভাবে থাকে, দাগ দেওয়া থাকে, কলাম বলে বা এদেরকে গ্রুপ বলে। তো এরকম গ্রুপ আছে পর্যায় সারণীর মধ্যে 18টি, আর পর্যায় আছে 7টি। তো 118টি যে মৌলিক পদার্থ আছে, আজ পর্যন্ত আবিষ্কৃত এবং স্বীকৃতিপ্রাপ্ত 118টি মৌলিক পদার্থ, সেই 118টি মৌলিক পদার্থের মধ্যে এক একটি মৌলিক পদার্থের অবস্থান এক এক জায়গায়, এক একটা ঘরের মধ্যে। তাহলে সেই ঘরটাকে যদি আমরা নির্দিষ্ট করে বলতে চাই, তাহলে এটা কোন পর্যায়ে আছে আর কত নম্বর গ্রুপে আছে, এটা স্পষ্ট করে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। তো আজকে আমরা সেই পদ্ধতিটাই শিখব যে 118টি মৌলিক পদার্থের মধ্যে যে কোনো একটি মৌলিক পদার্থের কথা যদি আমাদেরকে বলে, যে কোনো মৌলিক পদার্থ, তখন আমরা তার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সে কোন পর্যায়ে আছে, কোন গ্রুপে আছে, ওটা বলে ফেলতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা নিয়ে অনেক অবজেক্টিভ হয়, সৃজনশীল প্রশ্ন হয়। তাইলে আমরা আজকে দেখব কিভাবে পর্যায় সারণীর মধ্যে একটি মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যায়। এটাই পর্যায় সারণীতে মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয়ের আজকে ক্লাসটি। ক্লিয়ার? তো এখানে টোটাল আলোচনার বিষয়টাকে আমরা দুইটা অংশে ভাগ করব। একটা হচ্ছে পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে আলোচনা, আর একটা হচ্ছে গ্রুপ নির্ণয়ের জন্য আলোচনা। তাহলে প্রথমে আমরা পর্যায় নির্ণয় নিয়ে কথা বলি। পর্যায় নির্ণয়। তো যখন আমরা পর্যায় নির্ণয় করব, পর্যায় নির্ণয়ের জন্য একটা মাত্র নিয়ম, সহজ। আর গ্রুপ নির্ণয়ের জন্য 3টি নিয়ম আছে। তাহলে পর্যায় নির্ণয়ের নিয়মটা কি? যে কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বোচ্চ যে শক্তি স্তর পাওয়া যাবে, সেই শক্তি স্তরের সংখ্যাটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। খুবই সহজ। তাহলে আমরা যে কোনো একটি উদাহরণ দিয়ে দেখি যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার পর্যায়টা কিভাবে নির্ণয় করতে পারি আমরা। যেমন আমরা যদি নিয়ন, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, নিয়নের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস করলে ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6। তাহলে এখানে শক্তি স্তর, ইলেকট্রন সংখ্যা না, কিন্তু শক্তি স্তর খেয়াল করতে হবে। শক্তি স্তর হচ্ছে এই যে 1 দিয়ে এটা একটা শক্তি স্তর, 2 দিয়ে শক্তি স্তর। তাহলে নিয়নের মধ্যে শক্তি স্তর আছে 2টি, তার মানে সর্বোচ্চ শক্তি স্তর পাওয়া গেল 2। এটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা, পর্যায় সংখ্যা। তাহলে নিয়নের ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি স্তর পাওয়া যায় 2, এই 2 হচ্ছে তার পর্যায় সংখ্যা। যেমন এটাকে যদি আমরা এইভাবেও দেখি, ইলেকট্রন বিন্যাসটা নিয়নের Ne, এটা প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন থাকে 2টি, আর দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন থাকে 8টি। তাহলে এখানে তার শক্তি স্তর পাওয়া গেল কয়টি? 2। তাহলে শক্তি স্তরের সংখ্যাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে মনে কি, শক্তি স্তরের সংখ্যাই হচ্ছে
পর্যায় সংখ্যা। সুতরাং নিয়ন এর পর্যায় সংখ্যা 2। যদি আমরা নিয়নের অবস্থান খুঁজতে যাই পর্যায় সারণীর মধ্যে 2 নম্বর পর্যায়ের মধ্যে গেলে নিয়নের অবস্থানটা আমরা পাবো, অর্থাৎ তার পর্যায় সংখ্যা 2। ক্লিয়ার? এভাবে যে কোনো মৌলের আমরা যদি তার ইলেকট্রন বিন্যাস করি সর্বোচ্চ শক্তি স্তর যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। ক্লিয়ার? তো সকল মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এই জন্য পর্যায়ের নিয়মটা খুবই সহজ। এখন আমরা দেখব গ্রুপ নির্ণয়ের জন্য। তো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে সূত্র আছে 3টি। তাহলে আমরা গ্রুপ নির্ণয়ের কথা আলোচনা করি এখন। গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয়ের 3টি নিয়মের মধ্যে 1 নম্বরের যে নিয়মটি সেটা হচ্ছে s অরবিটালের নিয়ম। s অরবিটালের নিয়ম, এই নিয়মটা এরকম যে কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি যদি s অরবিটালে পড়ে, সর্বশেষ ইলেকট্রনটি যদি s অরবিটালে যায়, তাহলে ওই s অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে তাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। ক্লিয়ার? তাহলে s অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে, সর্বোচ্চ শক্তি স্তরের যে s অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে তাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। যেমন আমরা একটি উদাহরণ যদি দেই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, তাহলে সর্বোচ্চ যে শক্তি স্তর আছে তৃতীয় শক্তি স্তর, এই তৃতীয় শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন আছে একটি। তাহলে এটাই হচ্ছে সোডিয়ামের গ্রুপ সংখ্যা। সুতরাং সোডিয়াম এর গ্রুপ সংখ্যা, এই যে এখানে s অরবিটালেরটা, s অরবিটালে একটি ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ সংখ্যা হচ্ছে 1। ক্লিয়ার? যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে s অরবিটালে 2টি ইলেকট্রন থাকে তাহলে তার গ্রুপ হবে 2। ঠিক আছে? তাহলে এই গেল s অরবিটালের নিয়ম। 2 নম্বরে আমরা যদি আরেকটি কথা বলি, 2 নম্বরে হচ্ছে p অরবিটালের নিয়ম। p অরবিটালের নিয়ম, p অরবিটালের নিয়মটি আগে একটু শুনে নেই, তারপরে এক্সাম্পল দিয়ে আমরা সেটাকে ডিটেলস আলোচনা করব। p অরবিটালের নিয়ম হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি যদি p অরবিটালে যায়, আগেটা ছিল s অরবিটাল, এখন সর্বশেষ ইলেকট্রনটি যদি p অরবিটালে যায়, তাহলে ওই সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হয়। এখানে একটু ভালো করে খেয়াল করার যে বিষয় সেটা হচ্ছে শুধু কিন্তু p অরবিটালের সাথে 10 যোগ হবে না। p অরবিটালটা যেই শক্তি স্তরে আছে, যদি 3p হয় তাহলে তৃতীয় শক্তি স্তরের মধ্যে যত ইলেকট্রন আছে, তাহলে তৃতীয় শক্তি স্তরের মধ্যে s এবং p দুইটার মধ্যে যত ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সাথে 10 যোগ করলে গ্রুপ সংখ্যা পাওয়া যাবে। তাইলে আমরা যদি নিয়মটা দেখি এরকম যে p অরবিটাল যেখানে আছে, তাহলে p অরবিটালের ইলেকট্রন
প্লাস s অরবিটালের ইলেকট্রন প্লাস 10, এইটা হবে গ্রুপ সংখ্যা এই ক্ষেত্রে। অর্থাৎ পি অরবিটালের নিয়মটার ক্ষেত্রে পি অরবিটালের ইলেকট্রন তো আসবেই, সাথে s অরবিটালেরটাও আসবে, এর সাথে 10 যোগ করলে তখন আমরা তার গ্রুপ সংখ্যা পাব। তাহলে এই ক্ষেত্রে একটি আমরা যদি উদাহরণ দেই, যেমন সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। সিলিকনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p2, 14টি ইলেকট্রন। এই 14টি ইলেকট্রনের মধ্যে তাহলে এখানে পি অরবিটালের সর্বোচ্চ, এই যে এই জায়গায় সর্বোচ্চ শক্তি স্তর নিয়ে হিসাব করতে হবে। তাহলে পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা, এই যে এই জায়গাটা, পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। ওই শক্তি স্তরের মধ্যে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা, তাহলে 3-র মধ্যে এস অরবিটালের ইলেকট্রন আছে 2টি, এর সাথে 10 যোগ, ওই যে নিয়মের মধ্যে বলে দিচ্ছি এস অরবিটালের সাথে আবার 10 যোগ করতে হবে, তাহলে টোটাল যোগফল আসলো 14। সুতরাং সিলিকন এর গ্রুপ সংখ্যা, সিলিকনের গ্রুপ সংখ্যা হবে 14। আসলে তাই যদি আমরা পর্যায় সারণীর মধ্যে দেখি, দেখব যে সিলিকন 14 নম্বর গ্রুপে আছে। উপর থেকে নিচে যেই লাইনগুলো আছে এই তাদের মধ্যে 14 নম্বর গ্রুপের মধ্যে সিলিকনের অবস্থান। ঠিক আছে, এবার আমরা দেখি তৃতীয় নিয়ম, যেটা ডি অরবিটালের নিয়ম। ডি অরবিটালের নিয়মটা মুছে ফেলে, এটা তিন নম্বরের নিয়ম। ডি অরবিটালের নিয়ম, তো ডি অরবিটালের নিয়মটাও আমরা আগে একটু শুনে নেই। ডি অরবিটালের নিয়মটি হচ্ছে, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটাল আসে, অর্থাৎ ইলেকট্রনটি গিয়ে ডি অরবিটালের মধ্যে পড়ে, তাহলে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে তার পরবর্তী শক্তি স্তর, মানে সর্বোচ্চ শক্তি স্তরের এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ সংখ্যা পাওয়া যায়। তাহলে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে পরবর্তী শক্তি স্তরের এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ সংখ্যা পাওয়া যায়। তা আমরা নিয়মটা তাহলে এইভাবে লিখতে পারি। এই ক্ষেত্রে গ্রুপ সংখ্যা নির্ণয়ের নিয়মটা হচ্ছে, গ্রুপ ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ পরবর্তী এস এর ইলেকট্রন, মানে পরবর্তী শক্তি স্তরের এস অরবিটালের ইলেকট্রন। তো যদি এখানে আমরা একটি এক্সাম্পল দেই, যেমন এক্সাম্পল দিলাম Fe হচ্ছে 26, আয়রন। তো আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, তার আমরা ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s2 3d6, এরকম। তো এই ক্ষেত্রে ডি অরবিটাল, তাহলে ডি অরবিটালে ইলেকট্রন আসলো কয়টি? 6টি। ওই নিয়ম অনুসারে ডি অরবিটালের ইলেকট্রন তাহলে 6 প্লাস পরবর্তী এস, পরবর্তী বলতে এটা 3ডিতে আছে। আসলে এদেরকে যদি আমরা সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে 3ডির পরে 4sই আসবে, কিন্তু ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে নিয়ম অনুসারে 4s এর অবস্থানটার মধ্যে আগে ইলেকট্রন দেই আর 3ডিটাতে পরে দেই।
কিন্তু পরবর্তীতে ফাইনাল যখন আমরা অ্যান্সার লিখি তখন তৃতীয় শক্তি স্তর সবগুলোকে একসাথেই লিখি, 3s 3p 3d। আর s যেটা সেটা পরে, মানে 4s পরে যাবে। তাহলে পরবর্তী শক্তি স্তর বলতে এখানে চতুর্থ শক্তি স্তরটাকে বোঝায়, আর ডি হচ্ছে তৃতীয় শক্তি স্তরের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে পরবর্তী শক্তি স্তরের মধ্যে মানে এস অরবিটালে ইলেকট্রন আছে 2টি, তাহলে এস এর মধ্যে ইলেকট্রন 2টি, ডি এর মধ্যে আছে 6টি, আর এস এর মধ্যে আছে 2টি, তাহলে হয়ে গেল 8। সুতরাং আয়রনের Fe এর গ্রুপ সংখ্যা এদের গ্রুপ সংখ্যা হচ্ছে, আয়রনের গ্রুপ সংখ্যা হচ্ছে 8। এই যে তিনটি নিয়ম, এই তিনটি নিয়ম দিয়ে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারলাম। আর আগে যেটা বললাম সেটা ছিল পর্যায় নির্ণয়। তাহলে পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয় দুইটাই আবার একসাথে কাজে লাগে, কারণ কখনো কখনো শুধু পর্যায় না চায়া, শুধু গ্রুপ না চায়া, চাইতেও পারে কখনো শুধু পর্যায় কখনো গ্রুপও চায়, আবার কখনো কোনো মৌলের দুইটাই চায়, পর্যায় এবং গ্রুপ। অর্থাৎ সুনির্দিষ্টভাবে তার অবস্থানটা যদি আমরা জানতে চাই তাহলে পর্যায়ও জানতে হবে, গ্রুপ সংখ্যাও জানতে হবে, দুইটাই জানতে হবে। ঠিক আছে, তাহলে এই দুইটি যখন আমরা অ্যাপ্লাই করব তখন কিভাবে হিসাবটা করব, এই কথাগুলো কি আবার এখন আমরা সামারি আকারে একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। তাহলে যা ছিল আমাদের আজকের আলোচনার বিষয় সেটা ছিল এরকম, পর্যায় সারণীতে মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয়। তাহলে যদি যে কোনো একটি মৌলের কথা বলে যে সালফার, সালফার হচ্ছে 16, তার পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করো, এরকম যদি প্রশ্ন করে সেক্ষেত্রে আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস করব। তো সালফারের ইলেকট্রন বিন্যাস 16 যেহেতু আছে সালফার, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p 3p হবে 4। তাহলে এই ক্ষেত্রে সালফার এর পর্যায় সংখ্যা, পর্যায় সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলছিলাম নিয়মটা, পর্যায় সংখ্যার ক্ষেত্রে বলছিলাম যে সর্বোচ্চ শক্তি স্তরের সংখ্যাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। এখানে সালফারের সর্বোচ্চ শক্তি স্তর কত, 3। এই যে তৃতীয় শক্তি স্তরে গিয়ে ইলেকট্রনগুলো পড়লো, তাহলে সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে এখানে 3, তাহলে তার পর্যায় সংখ্যা হচ্ছে 3। এবার গ্রুপ সংখ্যা, গ্রুপ সংখ্যার ক্ষেত্রে আমরা কোন নিয়মটা এখানে ফলো করব, তিনটি নিয়মের মধ্যে এই জায়গায় আমরা দেখছি যে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে গেছে, তাহলে পি অরবিটালের নিয়ম অনুসরণ করতে হবে। আর পি অরবিটালের নিয়মটি কি ছিল, পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা ওই শক্তি স্তরের এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং 10 যোগ করতে হবে। তাহলে এখানে সালফারের গ্রুপ সংখ্যা হবে পি অরবিটালে আছে 4টি, এস অরবিটাল ওই শক্তি স্তরের এস অরবিটালে আছে 2টি, আর সাথে 10 যোগ, তাহলে 16। অর্থাৎ সালফারের অবস্থান হচ্ছে 16 গ্রুপ, তাহলে গ্রুপ হচ্ছে 16 আর পর্যায় হচ্ছে 3, তাহলে 3 নম্বর পর্যায় আর 16 নম্বর গ্রুপের মধ্যে গেলে আমরা সালফারকে খুঁজে পাবো। ক্লিয়ার? তো এভাবে আরেকটি উদাহরণ আমরা দেখি, যেমন ক্যালসিয়ামের কথা যদি বলে, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, তাহলে তার ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা ক্যালসিয়ামের, এখানে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এক্ষেত্রে
কোন নিয়ম আমরা অনুসরণ করব। আগে পর্যায়ের কথাটা বলে নেই। পর্যায় তো একই কথা, এখানে সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে 4। তাহলে সর্বোচ্চ শক্তি স্তরটা হচ্ছে পর্যায় সংখ্যা, তাহলে পর্যায় সংখ্যা হচ্ছে 4। আর গ্রুপ সংখ্যাটাও এটা খুবই সহজ হবে, কারণ সর্বোচ্চ শক্তি স্তরটা গেল 4 এবং অরবিটালটা হচ্ছে S, তাহলে সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনটা পড়লো S অরবিটালে। তো S অরবিটালের ক্ষেত্রে এখানে S অরবিটালের নিয়ম, S অরবিটালে যতটা ইলেকট্রন আছে তাই, তাহলে S অরবিটালে ইলেকট্রন আছে 2টি, তাহলে এটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। ঠিক আছে, তো এভাবে আমাদেরকে যে কোনো মৌলিক পদার্থ যদি বলে, তাহলে এই মৌলিক পদার্থগুলোর আমরা ইলেকট্রন বিন্যাস করব। আর ইলেকট্রন বিন্যাস নিয়ে তৃতীয় অধ্যায়ের মধ্যে ডিটেলস আলোচনা করা আছে, তাহলে সেইখানে তৃতীয় অধ্যায়ের ইলেকট্রন বিন্যাসের যে অংশটা আছে ওই জায়গাটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, কারণ ইলেকট্রন বিন্যাসের উপরে অনেক কিছুর ব্যাখ্যা ডিপেন্ড করে, বন্ধন থেকে শুরু করে এই যে যোজনী, তারপরে তাদের গ্রুপ পর্যায়, অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্য ইলেকট্রন বিন্যাসটা খুব ভালো করে আমাদের জানা থাকতে হবে। ইলেকট্রন বিন্যাস যদি আমাদের ভালোভাবে জানা থাকে তাহলে আমরা এই যে গ্রুপ এবং পর্যায় অনায়াসেই বের করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের আলোচনার বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো সবাই।